আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সর্বশেষ আন্তর্জাতিক খবরে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ কাউসার। চলুন দেখে নেই শুরুতে আজকের সংবাদ শিরোনামগুলো। 6 মাস পর বরফ কেটে উদ্ধার করা হলো ভারতীয় সেনার লাশ। ভূমধ্যসাগরে উত্তেজনা, ফ্রান্স গ্রিসকে হুঁশিয়ারি এরদোগানের। আমিরাতে 8 মিনিটে আঘাত হানতে পারে ইরানি ক্ষেপণাস্ত্র। এরদোয়ানকে উৎখাতের পরিকল্পনা নিয়ে তোলপাড়। নেতানিয়াহুকে ক্রাইম মিনিস্টার বলে ইসরায়েলি বিক্ষোভ। ইরানের বিরুদ্ধে লজ্জাজনক পরাজয়ের পর ট্রাম্পের নতুন হুমকি। করোনা ভাইরাসে পিছিয়ে গেল দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনারা সংবাদ শিরোনাম। এখন আমরা চলে যাচ্ছি বিস্তারিত খবরে। ভারতের জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় বরফের নিচ থেকে এক সেনা লাশ উদ্ধার করা হয়েছে। রাজেন্দ্র সিংহ নেগি নামের ওই সৈনিক 6 মাস ধরে নিখোঁজ ছিলেন। সেনা সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানায়, ভারতীয় সেনাবাহিনীর 11 গার্বাল রাইফেলসের হাবিলদার পোস্টে কর্মরত ছিলেন রাজেন্দ্র। চলতি বছরের জানুয়ারিতে গুলমার্গে টহলদারির সময় পা পিছলে খাদে পড়ে যান তিনি। পুরো বরফের নিচে চাপা পড়ে যান তিনি। শনিবার সেনা সদস্যরা গুলমার্গে নিয়ন্ত্রণ রেখা বরাবর টহলদারির সময় পুরো বরফের নিচে চাপা পড়া একটি লাশ দেখতে পান। তারপর বরফ কেটে লাশটি উদ্ধার করা হয়। সহকর্মীরাই তার লাশ চিহ্নিত করেন। সেনা সূত্র আরও জানায়, সেনাবাহিনীতে নিখোঁজের রিপোর্ট দায়ের হয় 8 জানুয়ারি। যদিও সেনার তরফে সরকারিভাবে সে বিষয়ে কিছু জানানো হয়নি তখন। তারপর থেকেই নিখোঁজ রাজেন্দ্রের খোঁজে সব রকম চেষ্টা চালানো হচ্ছিল, কিন্তু কোনো সন্ধান না পেয়ে জুন মাসে তিনি মারা গেছেন বলে ঘোষণা করা হয়। 21 জুন পরিবারকে সে কথা জানিয়ে দেওয়া হয়, কিন্তু রাজেন্দ্রের স্ত্রী রাজেশ্বরী দেবী সে কথা মেনে নিতে পারেননি। সেনা কর্তৃপক্ষকে তিনি জানিয়ে দিয়েছিলেন, মৃতদেহ নিজ চোখে না দেখা পর্যন্ত তারা রাজেন্দ্রের মৃত্যু হয়েছে এ কথা মেনে নেবেন না। অবশেষে গত শনিবার স্বাধীনতা দিবসের দিনই সেই লাশ উদ্ধারের পর ফের তাদের খবর পাঠানো হয়েছে। সেনা হাসপাতালে মেডিকেল প্রক্রিয়ার পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে লাশ। পূর্ব ভূমধ্যসাগরে তুর্কি বহরে যে কোনো ধরনের হামলা বা হামলার চেষ্টার বিষয়ে গ্রিসকে করা হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক। এছাড়া খনিজ জ্বালানি সম্পদে সমৃদ্ধ ওই অঞ্চলে ফ্রান্স গুন্ডাদের মতো আচরণ করছে বলে মন্তব্য করেছে আঙ্কারা। শুক্রবার ইস্তাম্বুলে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগান বলেন, অনুসন্ধানী জাহাজ উরুক রেইসকে সঙ্গ দেয়া যুদ্ধজাহাজগুলোর একটি গত বৃহস্পতিবার হামলার যথোপযুক্ত জবাব দিয়েছে। কোনো দেশের জাহাজ তুর্কিদের উপর হামলা চালিয়েছে তা উল্লেখ না করে তিনি বলেন, এটি চলতে থাকলে তারা একই ধরনের জবাব পাবে। আমরা সামান্য হামলারও জবাব না দিয়ে ছাড়ব না। গ্যাস সমৃদ্ধ পূর্ব ভূমধ্যসাগরে অনুসন্ধান নিয়ে আশেপাশের দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব নতুন কিছু নয়। তুরস্ক, গ্রিস, সাইপ্রাস, ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন থেকে এ নিয়ে বিরোধ চলছে। কস্তেলোরিজা উপকূলে তুরস্ক তেল গ্যাস অনুসন্ধানে উরাক রেইস নামে একটি জাহাজ পাঠানোর পর থেকে উত্তেজনা শুরু হয়। জাহাজটির নিরাপত্তার সাথে রয়েছে তুর্কি নৌবাহিনীর যুদ্ধজাহাজের ছোটখাটো একটি বহর। গ্রিস ও তুর্কিদের গতিবিধি পর্যবেক্ষণে ওই অঞ্চলে যুদ্ধজাহাজ মোতায়েন করে, ফলে দুই পক্ষের মধ্যে কিছুটা সংঘর্ষ বেঁধে যায়। গ্রিস এই ঘটনাকে দুর্ঘটনা বললেও তুরস্ক এটিকে উস্কানি বলে দাবি করেছে। এদিকে পূর্ব ভূমধ্যসাগরে তুরস্ককে তেল গ্যাস অনুসন্ধান স্থগিত করার আহ্বান জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। পাশাপাশি ওই অঞ্চলে ফ্রান্সের সামরিক উপস্থিতি জোরদার করারও ঘোষণা দিয়েছেন তিনি। গত বুধবার ম্যাক্রোর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রিক প্রধানমন্ত্রী কিরাকিয়াসোস মিৎকোরোসিসের সাথে ফোনালাপে তুরস্কের একতরফা অনুসন্ধানে উদ্বেগ প্রকাশ করেছে ফরাসি নেতা। বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রতিবেশী ন্যাটো সদস্যদের মধ্যে শান্তিপূর্ণ আলোচনার সুবিধার্থে তুরস্কের অনুসন্ধান স্থগিত করা উচিত। লিবিয়া সংঘর্ষের জেরে এমনিতেই ফ্রান্স ও তুরস্কের মধ্যে সম্পর্কের চরম অবনতি হয়েছে। পূর্ব ভূমধ্যসাগরে ফরাসিদের সামরিক উপস্থিতি জোরদারের ঘোষণায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। শুক্রবার সুইজারল্যান্ড সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, ফ্রান্সেরই এমন পদক্ষেপ থেকে বিরত থাকা উচিত যাতে উত্তেজনা বাড়তে পারে। অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিককরণ নিয়ে আবুধাবিতে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছে ইরান। শনিবার এই হুমকি দেয়া হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত বিশাল ভুল করেছে। এই খবর জানিয়েছে আরব নিউজ। ওয়াশিংটন ডিসির উপসাগরীয় দেশ বিশ্লেষণ বিষয়ক সিনিয়র উপদেষ্টা কারাসিক বলেন, ইরানি ক্ষেপণাস্ত্রগুলো 8 মিনিটের মধ্যে আরব আমিরাতে আঘাত হানতে পারে। তারা স্পর্শকাতর অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে, অথবা তারা শুধুমাত্র মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে মরুভূমিকে লক্ষ্যবস্তু করতে পারে। সম্প্রতি ইরানি নৌবাহিনীর মহড়াগুলোতে এমন একটি ক্ষেপণাস্ত্র দেখা গেছে যা ভূগর্ভস্থ লঞ্চার থেকে এসেছে। এটি নতুন ছিল এবং সতর্ক বার্তা দিচ্ছে। এরপর দুবাই ও অন্যান্য শহরগুলো এখনও নিরাপদ অঞ্চল হিসেবে বিবেচিত হয়। এদিকে প্রথম পাতায় করা মন্তব্যে ইরানের কট্টরপন্থী দৈনিক কায়াহান জানায়, ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের মারাত্মক বিশ্বাসঘাতকতা করেছে, যার মধ্য দিয়ে নিরাপত্তার উপর নির্ভরশীল এই ছোট সমৃদ্ধ দেশটি একটি বৈধ ও সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বলা হচ্ছে, এই পত্রিকাটির প্রধান সম্পাদককে দেশটির প্রধান নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিয়োগ দিয়েছেন। নিরাপত্তা বিশ্লেষক কারাসিক আরব নিউজকে বলেন, ইরান ইতিমধ্যে ইরাক ও ইয়েমেনে তার ছায়া বাহিনীর মাধ্যমে ক্ষেপণাস্ত্রগুলো সৌদি আরবের বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। নতুন হুমকি গুরুত্বের সঙ্গে দেখা উচিত বলেও তিনি মন্তব্য করেন। গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল আরব আমিরাতের মধ্যে চুক্তি অনুষ্ঠিত হয়। আঞ্চলিক শক্তি ইরানের বিরুদ্ধে সমর্থন বাড়াতেই এমন উদ্যোগ বলে ধারণা বিশ্লেষকদের। এদিন টেলিভিশনে দেয়া বক্তৃতায় এই অঞ্চলে শক্ত অবস্থান নিয়ে ইসরায়েলকে চেপে বসতে সুযোগ দেওয়ার বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করেন হাসান রুহানি। তিনি বলেন, তাদের সতর্ক হওয়া ভালো। ইতিমধ্যে তারা বিশাল ভুল করেছে, বিশ্বাসঘাতকতাপূর্ণ কাজ করেছে। আমার প্রত্যাশা তারা বুঝতে পারবেন এবং ভুল পথ পরিত্যাগ করবেন। হাসান রুহানি বলেন, নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের আরেক দফা বিজয় নিশ্চিত করতে এই চুক্তি করা হয়েছে, যে কারণে ওয়াশিংটন থেকে এই চুক্তির কথা ঘোষণা করা হয়। এখন কেন ঘোষণাটি এসেছে প্রশ্ন রেখে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, যদি এটি কোনো ভুল চুক্তি না হতো তাহলে তৃতীয় আরেকটি দেশে বসে কেন ঘোষণাটি দেয়া হয়েছে। আমেরিকায় একজন যাতে নির্বাচনে জয়ী হতে পারেন তা নিশ্চিত করতে আমিরাত তাদের দেশের লোকজন, মুসলমান ও আরব বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কুর্দি জনগোষ্ঠী ইস্যুতে মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন তুর্কি প্রেসিডেন্টের নীতির তীব্র সমালোচনা করেছেন। তিনি তুর্কি সরকারকে মোকাবেলায় দেশটির বিরোধী শক্তিগুলোকে সমর্থন দেওয়ার পক্ষেও মত দেন। গত বছর ডিসেম্বর নিউ ইয়র্ক টাইমসে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন এ মন্তব্য করেন। জানুয়ারিতে তার এই সাক্ষাৎকার প্রকাশিত হয় গণমাধ্যমটিতে। সে সময় বাইডেনের বক্তব্য নিয়ে খুব একটা শোরগোল হয়নি, তবে গতকাল শনিবার সাক্ষাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তারপরই বিষয়টি নিয়ে মুখ খুলে তুর্কি প্রশাসন। নিন্দা জানানোর পাশাপাশি জো বাইডেনের আচরণকে দাম্ভিকতা এবং তাকে ভণ্ড বলে কটাক্ষ করে আঙ্কারা। নিউ ইয়র্ক টাইমস বাইডেনের কাছে জানতে চায় এরদোয়ান সম্পর্কে। তখন তিনি এরদোয়ানকে একনায়ক আখ্যা দেন, সমালোচনা করেন, তার কুর্দি নীতির আহ্বান জানান তুরস্কের বিরোধীদের সহায়তার। এরদোগানকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার করে জো বাইডেন বলেন, ওয়াশিংটনের উচিত তুর্কি বিরোধীদের উৎসাহিত করা, এরদোয়ানকে পরাজিত করে ক্ষমতা গ্রহণের জন্য কোনো অভ্যুত্থানের মাধ্যমে নয়, নির্বাচন প্রক্রিয়ার অনুসরণ করে। বাইডেনের এমন মন্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক। বাইডেনের বক্তব্যকে সত্য অস্বীকার, দাম্ভিকতা এবং ভণ্ড বলে আখ্যা দিয়েছে তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন। এক টুইটার বার্তায় তিনি বলেন, তুরস্ককে আদেশ করার দিন শেষ হয়ে গেছে। তারপর যদি ভাড়াটেদের মাধ্যমে তুরস্কের নিয়ন্ত্রণের চেষ্টা করেন তাহলে আপনাকে চরম মূল্য দিতে হবে। এদিকে বাইডেনের এমন বক্তব্যে তুরস্কের বিরোধীদের বিব্রতকর অবস্থায় ফেলেছে, কারণ বর্তমান সরকার বিরোধীদের বিরুদ্ধে বিদেশি শক্তির সহায়তায় দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টার অভিযোগ তুলে আসছে বহুদিন ধরে। বিরোধী দল সিএইচপি পার্টির কয়েকজন কর্মকর্তা বাইডেনের বক্তব্যের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে প্রতিক্রিয়া জানিয়েছে। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এরদোয়ানের সুসম্পর্ক রয়েছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করতেও ছাড়তেন না এরদোয়ান, আর ছিলেন বাইডেন ওবামার ভাইস প্রেসিডেন্ট। আসন্ন নির্বাচনে তিনি ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট হওয়ার জন্য নির্বাচনে অংশ নিচ্ছেন। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি ও করোনা ভাইরাসের মহামারী প্রতিরোধে দুর্বল ব্যবস্থাপনার প্রতিবাদে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। গতকাল শনিবার জেরুজালেম আল কুদস শহরে নেতানিয়াহুর বাড়ির সামনে এসব মানুষ বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীদের বেশিরভাগ ব্যানারে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শব্দের বদলে ক্রাইম মিনিস্টার লেখা ছিল এবং তারা নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে স্লোগান দেন। বিক্ষোভকারীরা বলেছেন, করোনা ভাইরাসের মহামারীর মধ্যে নেতানিয়াহু জনগণের কর্মসংস্থান ও ব্যবসা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। এদিকে নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টি চলমান বিক্ষোভকে বামপন্থীদের দাঙ্গা বলে অভিহিত করেছে। এছাড়া বিক্ষোভের খবর প্রচার করার জন্য কোনো কোনো গণমাধ্যমকে বিক্ষোভকারীদের জন্য উস্কানি বলে মন্তব্য করে। করোনা ভাইরাস মোকাবেলার ক্ষেত্রে নেতানিয়াহুর পদক্ষেপে মারাত্মকভাবে অসন্তুষ্ট ইসরায়েলিরা। এই ইস্যুতে নেতানিয়াহুর জনপ্রিয়তা শতকরা 30 ভাগে নেমে গেছে। এছাড়া নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। এ বিষয়ে আদালতে মামলাও চলছে। ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহাল করার প্রস্তাব দিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে লজ্জাজনকভাবে হেরে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এবার নিষেধাজ্ঞা পুনর্বহালে একতরফাভাবে একটি বিতর্কিত ধারা ব্যবহারের অঙ্গীকার করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ জার্সি গলফ ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা সাবেক অবস্থায় ফিরে যাব। আগামী সপ্তাহে আপনারা তা দেখতে পাবেন। ট্রাম্পের আপত্তিকর যুক্তি হলো, যুক্তরাষ্ট্র 2015 সালের ইরানি পরমাণু চুক্তির অংশীদার হিসেবেই আছে, যে কারণে যুক্তরাষ্ট্র যদি দেখে ইরান কোনো শর্ত লঙ্ঘন করেছে তাহলে নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে জোর করতে পারবে। যদিও ওই চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন তিনি। নিষেধাজ্ঞা বহালে ওয়াশিংটন জবরদস্তি করতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান ইউরোপীয় ইউনিয়ন। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের আগের অবস্থায় ফিরে যাওয়ার হুমকিতে কাউন্সিলে এ যাবৎকালের সবচেয়ে খারাপ কূটনৈতিক সংকটের ভেতর পড়ে যাবে। শনিবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, শুক্রবার কাউন্সিলের ভোটে যুক্তরাষ্ট্রের লজ্জাজনক পরাজয় ঘটেছে। কাউন্সিলের 11 সদস্য ভোট দেওয়া থেকে বিরত ছিল, যার মধ্যে যুক্তরাজ্য, জার্মানি ও ব্রিটেন আছে। আর চীন ও রাশিয়া মার্কিন প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। যুক্তরাষ্ট্র কেবল নিজের ও ডমিনিকান রিপাবলিকের ভোট পেয়েছে। দক্ষিণ কোরিয়ান সেনা কর্মকর্তার করোনা ভাইরাস পজিটিভ হওয়ার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বার্ষিক যৌথ সামরিক মহড়া 2 দিন পিছিয়ে গেছে। মঙ্গলবার এই মহড়া শুরু হবে বলে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে। এ ব্যাপারে রোববার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ বলেছেন, কোভিড-19 পরিস্থিতি মাথায় রেখে যৌথ মহড়া শুরু হবে মঙ্গলবার থেকে। বার্তা সংস্থা ইউনহোয়াপ জানিয়েছে, এই প্রশিক্ষণে অংশ নিতে যাওয়া এক সেনা কর্মকর্তার শরীরে গত শুক্রবার করোনা ভাইরাস ধরা পড়ে। তাতে রোববার থেকে এই মহড়া শুরুর কথা থাকলেও তা হয়নি। এই সামরিক মহড়া গভীরভাবে পর্যবেক্ষণ করবে উত্তর কোরিয়া, যারা একে যুদ্ধের প্রস্তুতি মনে করে থাকে।